সুন্দর রোদ উঠেছে দেখো সকাল সকালই। আর এই দেখো আমার এই গাছটা একদম লালে লালে টুকটুকে হয়ে গেছে। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সত্যি সকাল সকাল উঠে রোদটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর সব থেকে কী ভালো লাগে বলো তো, রোদের এই দেখো গাছগুলো কি সুন্দর, একেবারে সবুজটা যেন একদম চকচক করছে রোদের আলোতে। আর এই যে সকাল সকাল মিঠু রানীকে একটা পেয়ারা কেটে দিয়েছি, ও খাচ্ছে। খাও কুটুস কুটুস। বাবা রাগ করে দেখো খেয়ে দিয়ে মুখে মাখিয়েছে। চেনটা তো পরি না, গতকাল পরেছি, দেখো সাথে সাথে অ্যালার্জি হয়ে গেছে গলায়। আমি কিন্তু আগে ধরা বাঁধা এই চেনটা সব সময় গলায় পরতাম, কিন্তু রিসেন্ট 2-3 বছর ধরে গরমকাল আসলেই আমার এই সমস্যাটা হয়। তা ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে এসে চেনটাকে খুলে নেব। চেনটা গলায় থাকলে তো ভালোই লাগে, কিন্তু না, মানে ওই যে বাবা রোদের তাপ আছে গো, কেউ মনে নিচে এসে ডাকাডাকি করছে না। হ্যাঁ ডেকেছ? দাঁড়া ফোন করে দিচ্ছি। ও ঘুমিয়ে পড়েছে আমাদের, তাই ফোন করে আবার বলে দিলাম যে দোকানের লোক এসেছে। আর অন্যান্য কাজ এখনও হয়নি, আগে কাঁচা ধোয়াটা করে নিলাম। ও বাবা কি রোদের তাপ। সকাল সকাল কেচে তো দিলাম, বৃষ্টি না হলে সব 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। সব পাতলা পাতলাই জামা কাপড় ছিল। আর ওই যে গতকাল মন্দিরে পুজো অঞ্জলি নিয়েছে, শাড়িটা ছিল, গতকাল রাত্রেবেলার কিছু ধোয়া হয়নি, মামুনিদের ফ্ল্যাটে গেছিলাম। গলায় কিছু পরতেই পারি না জানো তো, সে কালকে একটু মন্দিরে যাব বলে পরেছি চেনটা, সে অ্যালার্জি। বাবারে বাবা কি রোদের তাপ। ছাদের থেকে জামা কাপড় মেলে এসে দেখলাম নিচে কর্তামশাই নেই, ও দোকানে। ও একজন ডেকেছিল, তারপরে আরও 2জন এসছে দোকানে। তা ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখনও কিন্তু চা বসাইনি। প্রত্যেক দিন উঠলেই তো আগে সকাল সকাল চা করি। এখনও চা বসায়নি, আমাদেরও নিচে দোকান থেকে এখনো আসেনি। তাই চাটা বসিয়ে দিই, চলে আসছে। মিঠুকে ভোরবেলা উঠে আগে একটা পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারাগুলো পেকে যাচ্ছে বলে 3টে পাকা পেয়ারা ছিল, একটা কেটে দিয়েছি মিঠুকে। দোকান খুলে রেখে এসেছো? হ্যাঁ দোকান খুলে রেখে এসেছো? বাবার এই চা করতে গিয়ে মানে একদম স্নান করে বেরিয়েছি। চেনটা খুলতেই হবে গো। হ্যাঁ বলে দাঁড়াও একটু চাটা খেয়ে যাও।
সন্তানের মায়েদের খালি গলায় থাকতে নেই। অনেকে হয়তো শুনে হাসবে, আর সেটা আমিও মানতাম, কিন্তু এখন আর মানতে পারি না। কেন গলার এই পরিস্থিতির জন্য। আগে ঠাকুমা শাশুড়ি, দিদিমা শাশুড়ি এদের কাছে শুনতাম খালি গলায় থাকতে নেই, যে কোনো একটা পরে থাকতে হয়, কিন্তু এখন আর উপায়ই নেই, খালি গলায় থাকতে হয়। নিয়েছ কর্তা মনে সেচি শাক দেখলেই হলো। এদিক দেখ দাদু যাচ্ছিল সেচি শাক নিয়ে, ও আবার কিনে রাখলো। দাও বালতির মধ্যে দাও। পোকা পাতা আছে না? বাবা চুল শাকের। এই দেখো একেবারে কচি কচি সেচি শাক, বাছতে হবে। ও খুব ভালো খায় সেচি শাক, কলমি শাক। বাবা কখন বাজবে? 4 আটি 20 টাকা, আর কি দেবে বলো? তুলতেও তো সময় লাগে। শাক তো নিল, এখন ভাবছি কি বলো তো, যে স্নান করে এসে বাছবো না বেছে তারপরে স্নান করতে যাব, কেননা অনেকটা সময় লাগবে। আবার বাছতে গেলেও তো তোমার একটু ভালো করে বাছতে হবে। এই জন্য ভাবলাম দূর থাক, এত চিন্তা ভাবনা না করে বরঞ্চ বেলা হচ্ছে হোক, আমি বাছাই করে তারপরেই যাই স্নান করতে যাবো। তা ভাবলাম শাকটা বেছে রেখেই স্নান করতে যাই। আর টিফিনে আজকে রবিবার টিফিন করবো না, গতকাল না ওখান থেকে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদে পোলাও আলুর দম রয়েছে। দেখো না ঘুড়ি ধরে যে সেই সুতো দিয়ে বেরিয়ে গেছে। বয়স্ক মানুষ সেই হিসেব থেকে চলে যায় শাক পাতা। আমাদের ওকে বললাম কি আর কমাতে হবে না, ও বলছিল 5 আটি 20 টাকা দিয়ে যাবে না, থাক কত বয়স্ক দামটা। আবার শাক বাছতে দেখো যে এতখানি ফেলানো যায়, দেখেছো? শাক কিনলে যে বেছে ফেলতেই তো কতখানি। এবার ধুয়ে ঠুয়ে নিই শাক, আর এই যে ফেলানো যাবে। দেখো পোকা পাতা এগুলো সব, শুধু আগাগুলোই বেছে নিয়েছি, যে আগাগুলোই শুধু বেছে নিয়েছি। এই যে ধুয়ে রেখে গেলাম, বাবা ধুতে লাগলো কতক্ষণ। স্নান করে পুজো দিয়ে এসে কাটবো। শাক যখন বাছাই করছিলাম মাকে ফোন করছিলাম, ভেবেছিলাম মা বাড়িতে, রবিবার। তা ফোনে কথা বললাম, মা সবে দোকানে গিয়ে পৌঁছেছে। মা বললো আজকে মনা দোকানে এসেছি, কেননা কালকে আগামীকাল 21শে জুলাই সব ছুটি থাকবে, এই জন্য আজকে মা দোকানে গেছে। তা বললাম ঠিক আছে, তুমি দোকান গুছিয়ে নাও, পরে কথা বলো তাহলে। পরে সিঁদুরটা পরবো। স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে আসলাম, আবার নিচে যেতে হবে ফুল আনতে। ভাতটা বসিয়ে শাকটা কেটে নেব, পুজো দিয়ে নিলাম, শাক কাটবো। ভাত বসিয়ে দিয়ে শাকটা কেটে নিলাম, আর এই দেখো কাঁচি দিয়ে আমি কাঁচা লঙ্কা কাটি। আজকে শাক বাছাই ধোলাই কাটা করতেই আমার অনেকটা সময় চলে গেল। আর দেখো 1 কড়াই শাক, কিন্তু রান্নার শেষে একটুখানি হয়ে যাবে। আর সাথে আমি মামুনির জন্য একটু মুসাম্বির আর পেয়ারাও কেটে নিলাম। শাক ভাজাটা হচ্ছে, চিকেন তো আজকে আনা হয়নি, তবে আজকে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছটার সাইজটা খুব একটা ছোট না। দেখি ছেলের মাছটা দই দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো, আর বাদ বাকিটা রান্না করবো। আজকে দেখো রবিবারে আমার টিফিনও করতে হলো না। ওই যে তোমাদের বললাম গতকালের প্রসাদ পোলাও আর আলুর দম আছে, গরম করা হয়েছে। আর হচ্ছে চিকেনও করতে হলো না। ইলিশ মাছটা এনেছি, ইলিশ মাছটা সাইজটা তো দেখছো, খুব একটা ছোট হলে বাবুর অসুবিধা হয়। তা প্রথম ভাবলাম দেখো এই যে একটু কুমড়ো কেটে নিয়েছি, এটা দিয়ে একটু ইলিশ মাছ করব, আর হচ্ছে ছেলের জন্য সর্ষে বাটা করব। তাই এখানে সর্ষে, তারপরে সর্ষে পেস্ট, আর হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা, দই, পোস্ত, সমস্ত কিছু সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে, প্রথম তো তোমাদের বললাম
মাইক্রোওভেনে দেবো, কিন্তু মাইক্রোওভেনে না একটা বেশ একটু বড় জায়গা হলে সুবিধা হতো। হাতের কাছে এখন খুঁজে পাচ্ছি না, অত খোঁজাখুঁজির দরকার নেই, কড়াইতেই চাপা দিয়ে বসিয়ে দিলাম। তাহলে যা কেচে দিয়ে এসেছি, ছাদে যাওয়ার দরকার। মাছটা এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। মাছটা নরম হয়ে গেছে বেশ। দু একটা মাছ থাকে না শক্ত শক্ত, আর এইটুকু গা মাখা ঝোল তো থাকবে। খুব কম অল্প পরিমাণে সর্ষে দিয়েছি। এবার সর্ষের তেলটা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দিই। আর বাদ বাকি এইগুলো কুমড়ো দিয়ে ঝোল করব। জল পড়ে যাচ্ছিল বন্ধ। এসছি বলে এখন বলো, কলটাকে খোলা রেখে এটা ভরে ওভারলোড হয়ে জল পড়ে যাচ্ছে। আমি দেখে তারপর বললাম, এখন না আসলে কল খোলাই থাকতো, ঘরে গিয়ে মোবাইল দেখছি। সত্যি বাবা, না আসলে তো এরকমই হতো। সব শুকিয়ে গেছে। নিজেদের বাড়িঘর নিজেরা যতটা হিসাব করি, কেউ করবে? ঘরে জামা কাপড় ভুর হয়ে রয়েছে। ওষুধগুলো খাইছিস? হ্যাঁ, ওষুধগুলো তো সকালে উঠে আগে খেয়ে নিবি। সকালের ওষুধ কটায় খাইলি? সকালে না ঘুমাতে পারলে তোমার ওষুধ খেয়ে তুই আবার শুয়ে পড়। ওষুধ তোকে টাইম মতো খেতেই হবে। ওষুধ না খেলে, ওষুধ বারবার বলছে ওষুধটা টাইম মতো খেতে, এই তোকে তো ওষুধটা টাইম মতো খেতে হবে। তুই খেয়ে আবার টিফিন করে আবার শো। আমি সেই সকালেই চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। আর যেন উপোস করলে যেদিন করা হয় তার পর দিন যেন বেশি শরীরটা খারাপ লাগে। আর কিছু খাইনি তো শরীরটা যেন কেমন লাগছে। আর এদিকে মামনির ওপর খুব রেগে গেলাম যে বেলা হয়েছে, তুই ওষুধটা তো ঠিক মতো খাবি। আজকে খুব বকাঝকা করলাম তোমাদের সামনেই। তো ও বলছে, মামনি আমি ঘুমাতে পারি না। বলি কিচ্ছু করার নেই, তোমার টাইম মতো উঠে ওষুধ খেতে হবে। কুমড়ো দিয়ে মাছের ঝোলটা দেখো খুব সুন্দর করে নিলাম। রান্না করতে করতে একটু গল্প করা হচ্ছিল, যে মামনির ওই বাবা জেঠু কাকা ওরা সব গেছে না ওখানে, ওই দুঃসংবাদটা শুনে সেই কথাই হচ্ছে, তারা এখনো আসেনি। আর এই যে মেয়েরে উঠলো মতো বকাঝকা করলাম। ওষুধের কোনো টাইম টেবিল নেই, ঘুমাতে পারে না তো সারা রাত। আর কটা দিন, তারপর তো আর বকার ঝামেলা নেই। ওই ইসের এই কাঁচা লঙ্কা বাটা, কিন্তু ওই গ্যাসের দেখো, সকাল থেকে আমি টিফিন করতে পারিনি, কালকে উপোস ছিলাম। আজকে কর্তা মশাই খালি গায়ে খেতে বসেছে। আমি মামনি আর বাবুর জন্য দেরি করতে পারি, তুমি এক গাল ভাত অন্তত খাও। আর ইলিশ মাছ বলে কথা, দারুণ মাছটা জানো। দেখো, আমি ছেলে বৌমার সাথে খাবো, এরকমই তো করি। এই আগে খেলে বাবু আর ওর জন্য দেরি করি, আবার ওরা খেলে এই জন্য দেরি করি। এ আসলে দোকানে গিয়ে বসবে, আজকে রবিবার, কিন্তু আজকে দোকানের চাপ আছে। কদিন দুপুরবেলা হলেই দোকান বন্ধ করে দিত। আজকে সব এসছে বলে ও বললো থাক, কালকে আবার দোকান, কালকে মানে বাজার ভালো যাবে না, কালকে 21শে জুলাই দোকান বন্ধ থাকবে। সরষে আর দই দিয়ে করেছি। মামনির কিছু রিপোর্ট করতে হবে, আর এখানে একটা সপ্তাহ কাউন্টিং করার ব্যাপার আছে। তাই এখন সমস্ত ইউএসজি রিপোর্টগুলো নিয়ে বসেছি। সেখানে সপ্তাহটা হিসাব করে কটা রিপোর্ট করতে হবে। তো এই হয়তো এই মাসের শেষের দিকে করতে হবে। তা আজকে দেখতে দেখতে তো এই মাস পরেই আর কদিন বাকি আছে। অবস্থা
হ্যাঁ, এবার ঘাড়ের এখান থেকে ফেলে দে চুলটা। চোখ বন্ধ করে দেখো মেয়েটার অবস্থা, দেখো ভয় পাচ্ছে। এরকম ভালো লাগে বলো? পাচ্ছ প্রেগনেন্ট অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। একটু আস্তে কথা বলছে, মেয়েটা শুয়েছে। আর বলো না, গতকাল তো তোমাদের বলেছিলাম না, মামুনির একটা রিলেটিভ দুর্ঘটনায় মারা গেছে। ও তো খুব মানে ক্লোজ, ও জামাইবাবু হয় সম্পর্কে। তা এবার ওই ঘটনাটা শোনার পর থেকে ও তো তারপর ফোনে নিজেদের জন মারা গেলে ফোনে এটা সেটা শুনছে। এখন দুপুরেও এখানে ঘুমাতে পারিনি ওই ঘরে, গতকাল রাত্রেও ঘুমাতে পারিনি। আজকে বেলা করে উঠেছে, আমি বকা দিলাম তুই ওষুধগুলো তোর তো টাইম মতো খেতে হবে। তো বাবুল মা একটুও ঘুমায়নি, একটা ভয় লাগছে, চোখ বুঝতে পারছে না। এখন এই আমার কাছে ছেলেই দোকান বন্ধ করে চাবি দিয়ে গেল, এখানটায় শুয়ে দিলাম। আমার তো সন্ধ্যা পুজো হয়ে গেছে, আমরা যেখানটা শুয়ে থাক, আমি বসে বসে মোবাইলে কাজ করি, তুই ঘুমা। যে মানুষ লাইট নিভিয়ে ঘুমায় সে এখন লাইট জ্বালিয়ে রাখছে, একটু ভয় পেয়েছে। আর বুঝতেই তো পারছো এই প্রেগনেন্সি অবস্থায় ভয় পাওয়া। আর এখন মাসও তো অল্প না, এখন ওকে তো সাবধানে রাখতেই হবে। আমি ঠাকুরঘর থেকে জল, এইটা ফুল সব এনে ছুঁয়ে দিয়েছি। আমার কোনো ভয় নেই যে মরে গেছে, সে তো চলেই গেছে। তবে ও চেনা পরিচয় তো, ফলে খালি মুখটা ভেসে আসতাম, যেগুলো ভাববি না, কিছু ভাববি না। ভালো লাগে না এই মানে মেয়েটার এই অবস্থার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি যাই, গিয়ে ঘরে গিয়ে একটু বসি। নিজেদের জন্য মারা গেলে মৃত্যুর পর তাদের কথা মনে পড়লেও ভয় লাগে বলো, এটাই তো বাস্তব।